নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা জ্বলন্ত চক্ষু। হেমেন্দ্র কুমার রায়, জন্ম 18 এপ্রিল 1888। একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার ছিলেন তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ এবং গোয়েন্দা গল্প লিখে গেছেন। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। ছোটদের জন্য তিনি 80টিরও বেশি বই লিখে গেছেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি, ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সব কিছুই ছিল। তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত এবং মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। আজকের গল্পটি হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প সমগ্র থেকে গৃহীত। গল্পের লেখকের ভূমিকায় শুভদীপ বনু, শের সিংয়ের চরিত্রে সৌম্যদীপ বনু এবং অজিত সিংয়ের ভূমিকায় আমি কৌশিক। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু এবং সম্পাদনায় টিম কলাকানন। শুরু হচ্ছে আজকের গল্প জ্বলন্ত চক্ষু। সেরাইকেলা থেকে আসছিলাম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় আমি ছিলাম একা। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা খুব খুশি। ট্রেনে মানুষ হয় বিশেষ রূপে স্বার্থপর। জানলার ধারে বসে খানিকক্ষণ দেখলাম চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীটাকে। ছবিতে আঁকা পাহাড়, বন, মাঠ আর নদী। আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা, অচেনা, অস্ফুট এক স্বপ্ন রাজ্য। নির্জনতার ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করলে জনকোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। সেইখানেই লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই লম্বা লম্বা, চওড়া, প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়ি, প্রকাণ্ড পাগড়ি। বয়স 60-এর ওপরে বোধ হয়, কিন্তু বলিষ্ঠ দেহ সিধে হয়ে রয়েছে সরল যষ্টির মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভেতর দিয়ে বেরোচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক এদিককার একখানা আসন দখল করলে। লক্ষ্য করলাম তার সঙ্গে মোটঘাট কিছুই নেই। সে বেশ দূরের যাত্রী নয় ভেবে মনে মনে কিঞ্চিত আশ্বস্ত হল। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে, নির্মেষ নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানলার দিকে মুখ ফিরিয়ে বসলাম। পাহাড় আর জঙ্গল, আলোক আর অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল নিস্তব্ধতাকে, কিন্তু এভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড় প্রান্তরে বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা দূরের কথা, মিল কাকে বলে তাই আমি জানি না।
আবার ভিতরের দিকে ঘুরে বসলুম। আবার দেখলুম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটি আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কি? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ জানানোর ইচ্ছে হলো, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছাটা দমন করতে বাধ্য হলো। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ওই দৃষ্টিকে ফাঁকি দেবার সব থেকে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দুই চোখ মুদে ঘুমিয়ে পড়া। তারপরও লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায়, তাতে আমার আপত্তি নেই একটুও। পাদলুম বিছানা, পড়লুম শুয়ে, মুদে ফেললুম দুই চোখ। আমি হিন্দি ভাষায় শুনলুম, बाबूजी, बाबूजी सो गए क्या? উফ, জ্বালালে দেখছি। চোখ না খুলেই বললুম, ঘুমাবেন না? ভাবলুম আবদার মন্দ নয়। আমি জেগে বসে থাকি আর উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমোবো বই কি, আলবাদ ঘুমোবো। আবার শুনলুম, বাবুজি, ঘুমাবেন না? কেন ঘুমোবো না কেন? হ্যাঁ, ये कमराয় ঘুমলে আপনি বিপদে পড়বে। বিপদ? জি হ্যাঁ। লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললুম, কারণ এর পরেও চোখ না খোলা হচ্ছে ডাহা বোকামি। দেখলুম ওদিককার আসনের ওপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখে বোঝা যায় সেও শিখ। সবিস্ময়ে উঠে বসল। সেই বৃদ্ধ শিখই বা কোথায় গেল, আর এই যুবকই বা এখানে চলে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতভম্ব হয়ে গেল। ব্যাপারটা কি হচ্ছে? হতভম্ব ভাবটা লক্ষ্য না করেই যুবকটি যেন নিজের মনেই বলল, বিশেষ করে ये कमराটা হচ্ছে বিপজ্জনক। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে বললুম, কেন? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে আবার অজিত সিং? আমার শ্বশুর। অজিত সিংয়ের পরিচয়টা স্পষ্ট হলো না। বললুম, আপনার শ্বশুর এখানে আসেন বলেই কি কামরাটা বিপজ্জনক? জি হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্পর্কে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটাকে হঠাৎ মনে একটা সন্দেহ জাগলো। জিজ্ঞেস করলুম, আপনার শ্বশুর কি বৃদ্ধ? हाँ, মস্ত লম্বা চওড়া দেহ? एकदम सही। অজিত সিং বুড়া, তবু এখনো খুব জওয়ান। কিন্তু তাকে কি আপনি দেখিয়েছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা। বললুম, কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে একটা বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে নেমে গিয়েছে তা বলতে পারি না। বোধহয় আমি তখন ঘুমিয়ে পড়েছিল। যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ায়। তাহলে তাহলে এর মধ্যে অজিত সিং এখানে আসিয়াছিল। হায় হায়, এত করেও তাকে ধরতে পারলাম না। নিশ্চয় নিশ্চয় সে আমার ভয়ে পালিয়েছে। ধূর্ত শয়তান।
আর বাবুজি, তুমিও বেঁচে গিয়েছ। মানে? আমি এখানে না এলে সে তোমাকে খুন করতো। হ্যাঁ, কি অপরাধে? अपराध की आभार बिना अपराधे से अच्छे खूंखार पशुर मतो यही कमरा से কয়েকজন যাত্রীকে খুন করেছে, তোমাকেও করত। গা শিউরে উঠল। এই যা বলছে তা কি সত্য? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে হলো। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্য ভাব দেখেছি বটে। বাঘ হয়তো সেইভাবেই তাকায় শিকারের দিকে। যুবক বললে, অজিত সিং তাই আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। ফাঁসির পরেও তাকে আমি ছাড়িনি। তার পিছে পিছে আমি হামেশা ছায়ার মতো ঘুরি। আর কতকাল এইভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন তাকে আমি ধরবই। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভিতরেই। তাই সাবধান, খুব সাবধান। এখনো এই কামরায় এলে তার মাথায় জাগে খুনের নেশা। ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করবার অপরাধে অজিত সিংয়ের ফাঁসি হয়েছে, এবং তারপরেও ট্রেন চড়ে ভ্রমণ করছে তারা দুজনেই। চমৎকার গল্প। কোনো গাঁজাখুরির উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেন। ট্রেন ছুটছে। খানিক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলো। তারপর মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করছি। হঠাৎ চোখ পড়ল ওদিককার আসনে। এ কি চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চোখ দুটিও স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং, যাত্রীদের সে খুন করে। আমার এখানে তার আবির্ভাবের কারণ কি? তারপরে মনে পড়ল সব কথা। আমি হো হো করে হাসতে লাগলাম। পুরু ভুরু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বললে, হাসছো কেন? তুমি কি অজিত সিং? मेरा नाम तुमको किसने बताया? তোমার জামাই। कौन? शेर सिंह। সে আর কি বলিয়েছে? তাকে তুমি খুন করেছো, তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে। সহি বাত। আমি আবার হো হো করে হেসে উঠলাম। তোমরা তোমরা শ্বশুর জামাই কেউ কম যাও না। ধন্য তোমরা। কিন্তু এ কিরকম ঠাট্টা? ঠাট্টা? হ্যাঁ, ঠাট্টা নয় তো কি।
চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যা ভয় দেখিয়ে তোমরা কি আনন্দ পাও বাবা? উফ, জেনে রেখো, এত সহজে ভয় পাবো না আমি। অজিত সিংয়ের চোখ দুটো আরও তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছুই বললে না। নিহত শের সিং আর ফাঁসি কাঠে মৃত অজিত সিং দুজনেই হয়তো জীবন্ত, দুজনেই হয়তো বিনা টিকিটে রেলপথে ভ্রমণ করছে আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেবার চেষ্টা। এমন আজগুবি ঠাট্টার কথা কে কবে শুনেছে? দোহাই সিংহমশাই, অমন কটমট করে আমার দিকে চেয়ে থাকবেন না। ঠাট্টারও একটা সীমা আছে। আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি? নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। পরের স্টেশন আসতে আর দেরি নেই কিন্তু। অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বললে, তোমার ধারণা আমরাও তোমার সঙ্গে ঠাট্টা করছি? নিশ্চয়ই। তোমার ধারণা আমরা জীবিত? তার বলতে? মূর্খ! অজিত সিং দাঁড়ালো। তার কাঁধ থেকে পৈতের মতো বন্ধনীতে ঝুলানো কৃপান দুলে উঠল। জল জল করছে তার দুটো নৃশংস চক্ষু। মনে মনে প্রমাদ গুণে ভাবলুম, ব্যাপার তো সুবিধের বলে মনে হচ্ছে না। ঠাট্টাটা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই দুজনে নিশ্চয়ই উন্মাদ রোগগ্রস্ত। ঘুম থেকে উঠে কার মুখ দেখেছি আজকে যাত্রা শুভ নয়। প্রচণ্ড স্বরে অজিত সিং বললে, শের সিং, শের সিং, তুমি হচ্ছ আমার দুষ্ট গ্রহ। কি কুক্ষণে আমি তোমাকে হত্যা করেছিলাম। আমার প্রাণ থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছ, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তুমি বিদায় হবার পর আবার আমি ফিরে এসেছি। এবারে আমার হাত থেকে আর কেউ শিকার ছিনিয়ে নিতে পারবে না। এইবারে আমি জয়ী হব, আমি হব জয়ী। কি ভীষণ সে অট্টহাস্য! ফেটে গেল যেন আমার কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালুম। আচম্বিতে নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখলুম নীল বর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর, ক্রুদ্ধ ও বুভুক্ষ দৃষ্টি এগিয়ে আসছে আমার দিকে। পায়ে পায়ে পিছুতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালুম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখন জ্বলছে দাহু দাহু করে। দৈব গতিকে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে। দপ করে আবার জ্বলে উঠল আলো। সঙ্গে সঙ্গে বাইরেও দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলো, জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করেছে খড়গপুর স্টেশনে। কামরার ভেতরে দাঁড়িয়ে আছি একলা আমি। কোথায় অজিত সিং আর তা সেই জ্বলন্ত চক্ষু? আমার মাথা কি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল? আমি কি এতক্ষণ ধরে এক দুঃস্বপ্ন দেখছিলাম? স্বপ্নই হোক আর যাই হোক বাবা, আর এই কামরায় নয়। চুলোই যাক একলা থাকার আনন্দ। আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একখানা কামরা। বসবার জায়গা না পেলে দাঁড়িয়ে যেতে রাজি আছি। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে চিৎকার করে ডাকলুম, কুলি, কুলি! শেষ হলো আজকের গল্প জ্বলন্ত চক্ষু। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।
এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।